অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা সুতো। না, এবারে অবস্থা একেবারে সঙ্গীন। খবরের কাগজের ভাষায় যাকে বলে সংকটজনক পরিস্থিতি। অন্তত আমাদের বুদ্ধিতে আর কুল পাওয়া যাচ্ছে না। একে একে সব কলাকৌশলই আমরা প্রয়োগ করেছি, কিন্তু সবই বৃথা। কুঞ্চিত তীরের মতো আমাদের সব ফন্দি ফিকির এক দুর্ভেদ্য বর্মে ঠেকে নীল হয়ে গেছে। প্রথমে গৌড়, তারপর আমি, এবং আমাদের পরে শিবু ও শিশির হতাশ হয়ে ফিরে এসেছে। ঘনাদাকে তার ঘর থেকে নিচে নামাতে পারেনি। আজ 7 দিন ধরে তিনি স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন নিজের তেতলার ঘরে। রামভুজ দুবেলা খাবারের থালা পৌঁছে দিয়ে আসে। উদ্ধব জলের কুঁজো ভরে দিয়ে সে থালা যথারীতি রোজ 2 বার নামিয়ে আনে। ব্যাস, মেসের সঙ্গে আর কোনো সম্পর্ক ঘনাদার নেই। আমরা চেষ্টা ত্রুটি করিনি, কিন্তু ঘরের দরজাই না খুললে বাইরে থেকে আর কত কলা কৌশল প্রয়োগ করা যায়। দরজায় টোকা দিয়ে তবু ডেকেছি, শুনছেন ঘনাদা? কোনো সাড়া নেই। বার কয়েক ডাকের পর ভেতর থেকে একটা আওয়াজ শোনা গেছে, যার মধ্যে অভ্যর্থনার বাষ্পও নেই। কে? প্রশ্নটা অর্থহীন, কারণ আমাদের সকলের গলাই ঘনাদা ভালো রকম চেনে। তবু সবিস্তারে পরিচয় দিয়ে শিবুই জানায়, আগে আমি শিবু, আপনার সঙ্গে বিশেষ একটু দরকার ছিল। পরে এসো। মুশকিল ওইখানেই। ঘনাদা অন্য কিছু বলে বিদায় করতে চাইলে তবু উপরোধ অনুরোধ করা যায়। তিনি যদি রাগ দেখান, তাতেও ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করা যায়। কিন্তু পরে এসো বলবার পর বেশিক্ষণ তা নিয়ে আর সাদাসাদি চলে না। পরে এসেও অবশ্য তার দরজা খোলা পাওয়া যায় না। হয় তিনি ঘুমোচ্ছেন, নয় বাথরুমে গেছেন। নিরুপায় হয়ে শেষে রামভুজের সঙ্গে সেদিন রাত্রে তার ঘরে ঢুকে পড়লাম। একটু চালাকি অবশ্য করতে হয়েছিল। দুবেলা রামভুজ এসে বড়বাবু খাবার আনিয়েছি বলে ডাকলে তিনি দরজা খুলে দেন। আমরা একেবারে নিঃশব্দে রামভুজের পেছন পেছন এসে সেদিন দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে গেছি। দরজা খোলার পর রামভুজ মেঝের উপর থালা বাটি সাজাচ্ছে, এমন সময় আমাদের প্রবেশ। ঘনাদা আসনে বসে সবে গেলাসের জলে হাতটা ধুয়ে মহাযজ্ঞের জন্য তৈরি হচ্ছেন। এমন সময় আমাদের কজনকে দেখে মুখে তার আষাঢ়ের মেঘ নেমে এসেছে। শিশির তখন তাকে দেখিয়ে দেখিয়েই নতুন সিগারেটের টিনটা ঢাকনা ঘুরিয়ে খুলে হাওয়া ঢোকবার আওয়াজটুকু পর্যন্ত শুনিয়ে দিয়েছে। শিবু যেন রেগে গিয়ে রামভুজকেই বকতে শুরু করেছে। তোমার কি রকম আক্কেল ঠাকুর? ওইটুকু বাটিতে ঘনাদার জন্য মাংস এনেছ কেন? আর বড় বাটি কি মেসে নেই? তা যে বাটিতে ঘনাদাকে মাংস দেওয়া হয়েছে, তার চেয়ে বড় বাটি অবশ্য ফরমাস দিয়ে না গড়ালে বোধহয় পাওয়া মুশকিল। কিন্তু হায়, সবই বৃথা। ঘনাদা আমাদের দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত না করে রামভুজকে উদ্দেশ্য করে বলেছেন, এসব নিয়ে যাও রামভুজ, আমি আজ আর খাবো না। আমরা হতভম্ব। রামভুজও তথৈবচ। তবে তার মুখেই প্রথম কথা বেরিয়েছে, খাই না কি বলছেন বড়বাবু? আজ ভালো মটন আছে, আমি কোপ্তা কারি বানিয়েছি। ঘনাদা আর চোখে একবার মাংসের বাটিটার দিকে চাইলেও নিজের সংকল্পে অটল থেকেছেন। না, আমার খাবার উপায় নেই। উপায় নেই? হঠাৎ হলো কি? আমার মুখ থেকে বেরিয়ে গেছে সবিস্ময়ে। ঘনাদা রামভুজকেই শুনিয়ে বলেছেন, কারোর সামনে আমার খাওয়া বারণ, তুমি তো জানো। রামভুজ কি জানে তার আমরা যাচাই করবার জন্য অপেক্ষা করিনি। সবাই তৎক্ষণাৎ বেরিয়ে এসেছি অপ্রস্তুত হয়ে। ঘনাদার একথা শোনার পর আর সেখানে থাকা যায়? সেই থেকে আজ 7 দিন হলো ঘনাদার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঘনাদার রাগটা এবার একটু বেশি, আর তা নেহাত অকারণেও নয়। কিন্তু সব দোষ তো আসলে সেই বাপি দত্তর। হাঁস খাইয়ে খাইয়ে আমাদের পাগল করে না তুললে তাকেই অমন একদিন খেপে গিয়ে মেস ছাড়তে হয়,
নাকি ঘনাদা আমাদের সঙ্গে সব সম্বন্ধ ঘুচিয়ে দেন। বাপি দত্ত 2 মাসে বিগড়ি হাঁসের পেছনে বেশ কিছু গচ্চা দিয়ে নিজেও জমতো হয়ে গেল, আমাদেরও মেরে গেল। আপনি মজিলি তুই মজালি লঙ্কায়, এই আর কি। গায়ের জোরে না মারুক, যাওয়ার সময় বাপি দত্ত যেসব বাক্যবান ছেড়ে গেছে, নেহাত গন্ডারের চামড়া না হলে আমরা তাতেই কাবু হতাম। বাপি দত্ত রোজকার মতো মিউনিসিপ্যাল মার্কেট থেকে হাঁস কিনে এনে নিজেই সেদিন যথারীতি কাটতে বসেছে। ধৈর্য তার অসীম, সন্দেহ নেই। 2 মাস ধরে হাঁস কেটে নাড়ি ভুড়ি ছাড়া কিচ্ছু না পেয়ে তাও সে দমেনি। ঘনাদা সেই 7 রাজার ধনমানিকের কৌটো কোন হাঁসের পেট থেকে বেরিয়ে হঠাৎ একদিন তাকে রাজা করে দেবে, এই বিশ্বাস নিয়ে সে রোজ হাঁস কাটতে বসে। অন্যদিন আমরা কাছাকাছি ঘোরাফেরা করে ঠাট্টা বিদ্রুপ মাঝে মাঝে করি। কি হে দত্ত, পেলে কৌটো? বিগড়ি হাঁস ছেড়ে আবার পাতি হাঁস ধরো হে, ইত্যাদি। এদিন কিন্তু আমরা বাপি দত্ত হাঁস কাটতে বসার পরই যে যেখানে পারে গা ঢাকা দিয়েছিলাম। হঠাৎ বাপি দত্তর বাঁচখাই গলার চিৎকারে মেজ কম্পমান। ইয়েও রেখা, পেয়েছি পেয়েছি। আমরা যে যার জায়গা ছেড়ে বেরিয়ে দোতলার বারান্দা থেকে সবিস্ময় নিচে উঁকি দিয়েছি। ঘনাদা পর্যন্ত তার তেতলার ঘর থেকে নেমে এসে বারান্দা দিয়ে গলা বাড়িয়েছেন। বাপি দত্ত নিচের উঠোনে কি একটা রক্তমাখা জিনিস হাতে তুলে ধরে শুধু বুঝি ধেই ধেই নৃত্য করতে বাকি রেখেছে। সে গিয়ে আসুন, মার দিয়া কেল্লা। আমরা সসব ব্যস্ত হয়ে নিচে নেমে গেছি, ঘনাদাকেও একরকম টানতে টানতে সঙ্গে নিয়ে। নিচে নামবার পর বাপি দত্তের গলায় যত উত্তেজনা, আমাদের মুখে তত বিমূঢ় বিস্ময়। বলেছি, হ্যাঁ সেই কৌটো, সেই বাংলা বিহার উড়িষ্যা যাতে কেনা যায় সেই ভারী জলের হ্রদের ম্যাপ। আর চোখে ঘনাদার মুখটাও দেখে নিয়েছি তার মধ্যে, কিন্তু কেমন, কি বলেছিলাম, ভাবখানার বদলে তাকে যেন কেমন ভ্যাবা চাকাই দেখিয়েছে। বাপি দত্ত সেদিকে লক্ষ্য নেই। কৌটোটা ঘনাদাকে সগর্বে দেখিয়ে সে হাঁপাতে হাঁপাতে হাঁসের পেট কেটে সেটা বার করার কাহিনী সবিস্তারে শুরু করেছে। শিবু একটু কেশে বাঁধা দিয়ে বললি, কিন্তু কৌটোটা এবার খুললে হতো না? শিশির গম্ভীর মুখে সায় দিয়ে বলেছে, তবে খোলবার সম্মানটা ঘনাদারই পাওয়া উচিত। বাপি দত্ত সোৎসাহে বলেছে, নিশ্চয় নিশ্চয়, ঘনাদা ছাড়া কে খুলবে? কৌটোটা সে ঘনাদার দিকে এগিয়ে দিয়েছে। কিন্তু ঘনাদার হঠাৎ হলো কি? এত বড় জয় গৌরবের মুহূর্তে তিনি যেন সরে পড়তে পারলে বাঁচেন। না না, আমার কি দরকার, ও তোমরাই খোলো বলে তিনি শটান সিঁড়ির দিকে পা বাড়িয়েছেন। কিন্তু বাপি দত্ত এটাকে আটকেছে, আনন্দে গদগদ হয়ে বলেছে, তা কি হয় নাকি, আপনারই কৌটা আপনাকেই খুলতে হবে। অগত্যা ঘনাদাকে বাধ্য হয়ে কৌটোটি খুলতে হয়েছে। আমরা সকলে তখন উদ্গ্রীব হয়ে তাকে 4 ধারে ঘিরে দাঁড়িয়েছি। বাপি দত্ত চোখ দুটো প্রায় কোটর ঠেলে বুঝি বেরিয়েই আসে। কৌটোর ভেতর থেকে এক টুকরো কাগজ বেরুবার সঙ্গে সঙ্গে উল্লাসের যে চিৎকার করে উঠেছে, তা প্রায় মোহনবাগান কি ইস্ট বেঙ্গলের শেষ মিনিটে গোল দিয়ে জিতে যাবার সামিল। বাপি দত্ত ধৈর্য ধরতে পারেনি। ঘনাদার হাত থেকে কাগজের পাকানো টুকরোটা নিজের অজান্তেই ছিনিয়ে নিয়ে খুলে ফেলেছে। তারপর তার মুখে পরপর যে ভাবান্তর কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেছে, ছায়াছবিতে হলে হাততালি পেত নিশ্চয়ই। প্রথমে আহ্লাদে 8খানা, তারপর চমকে হতভম্ব, তারপর একেবারে কালবৈশাখীর মেঘ। সেই কালবৈশাখীর কালো মেঘই গর্জে উঠেছে এবার। কার কার এত বড় শয়তানি? কৌর বোকা সেজে বাপি দত্তের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে পড়ে শুনিয়েছে ভালো মানুষের মতো। কাগজের টুকরোতে গোটা গোটা ছাপার হরফের মতো লেখা, ঘনাদার গুল। তারপর যে লঙ্কাকাণ্ড হয়েছে তার পরিণামেই বাপি দত্ত মেস ছেড়েছে, আর ঘনাদা ছেড়েছেন আমাদের। বিকেলবেলা ঘনাদার রুটিন আমাদের জানা। এতক্ষণে তিনি দুপুরে দিবানিদ্রা সেরে গড়গড়ায় পরিপাটি করে তামাকটি সেজে পরমানন্দে খাটের উপর বালিশে হেলান দিয়ে বসে তা উপভোগ করছেন।
এই গড়গড়ায় তামাক খাওয়াটা ইদানিং করে শুরু হয়েছে আমাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর। হঠাৎ নিচে শোরগোল উঠল। গৌর গলা চড়িয়ে শিশিরকে বকছে, আচ্ছা তুই পিয়নকে ফেরত দিলি কি বলে? সঙ্গে সঙ্গে আমাদের গলা। শিশিরকে সবাই মিলে আমরা কোণঠেসা করছি চেঁচিয়ে। আহা, একবার জিজ্ঞেস করে দেখা তো উচিত ছিল নাকি? একেবারে হিয়া নেই বলে বিদায় করবার কি দরকার ছিল? ঘনাদার নামটা যখন বলল তখন তাকে একবার ডাকতে ক্ষতি কি ছিল? শিশির যেন সকলের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে রেগে জবাব দিল, ডেকে লাভ কি? ঘনাদা কি ঘর থেকে বেরোতেন? আর রেজিস্ট্রি চিঠি ঘনাদার নামে কোত্থেকে আসবে? কয়েক সেকেন্ড বিরতির মধ্যে টের পেয়েছি উপরে গড়গড়ার ভুরুক ভুরুক আওয়াজ থেমে গিয়েছে। দরজার খিলটা সাবধানে খোলার আওয়াজও যেন পাওয়া গেল। আমরাও গলা চড়িয়ে দিলাম। রেজিস্ট্রি করা চিঠিকে কেউ ফেরত দেয়, তার উপর আবার ইনশিওর করা। ওই ইনশিওর শব্দটিতে বাজিমাত হয়ে গেল। একটা গলা খাঁকারির আওয়াজে আমরা যেন চমকে চোখ তুলে তাকালাম। ঘনাদা ছাদের আলসের কাছে এসে দাঁড়িয়েছেন ঘর থেকে বেরিয়ে। এই যে ঘনাদা, শুনেছেন শিশিরের আহাম্মকি? সেইটাই শুনতে চাইছি। আর দুবার বলতে হলো না। তত্তর করে সিঁড়ি বেয়ে সবাই ওপরের ছাদে গিয়ে হাজির। তারপর এর মুখের কথা ও কেড়ে নিয়ে সবিস্তারে ফলাও করে ব্যাপারটা জানানো হলো। সেই সঙ্গে শিশিরকে গালমন্দ আর আমাদের থেকে থেকে আফসোস। ইস, ইনশিওর করা চিঠি কি ছিল তাতে কে জানে। কিন্তু পোস্ট অফিসে গেলে এখনও তো সে চিঠি পাওয়া যায়। ঘনাদা নিজেই পথ খুঁজে বার করলেন আগ্রহের সঙ্গে। আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। আর কি করে পাওয়া যাবে? কালই নাকি শেষ তারিখ ছিল চিঠি দেবার। আজ একবার শুধু শেষ চেষ্টা করবার জন্য এসেছিলেন। পিয়ন বলে গেল আজ দুপুরেই চিঠি যেখান থেকে এসেছে সেখানে ফেরত যাবে। ফেরত যাবে মানে? এতদিন কি করছিল? রেজিস্ট্রি চিঠি এতদিন দেয়নি কেন? নামের একটু গোলমাল ছিল। নাম ছিল গানা স্যাম ডোস, তাইতেই পোস্ট অফিস ঠিক বুঝতে পারেনি এতদিন। শেষের ব্যাপারটাকে আরও ঘোরালো করে তুললে। আমরা শিশিরের ওপরেই চটে উঠলাম। বুঝতে পারিনি বললেই হলো। নামে গোলমাল থাক, ঠিকানা তো ছিল। আর বিদেশের চিঠিতে নামের বানান তো কত রকম হতে পারে। ঘনাদার কি শুধু ইংরেজদের সঙ্গেই কারবার? জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান কার সঙ্গে নয়? না, দোষ কিন্তু শিশিরের। শেষ পর্যন্ত আমরা শিশিরের ওপরেই গিয়ে পড়লাম। চিঠিটাও কি বলে ফেরত দিলে? খুব অন্যায় হয়েছে আমার। অপরাধের প্রায়শ্চিত্ত করবার জন্য শিশির যেন সিগারেটের টিনটা খুলে ধরল। ঘনাদা অন্য মনস্কভাবে তা থেকে একটা তুলে নিতেই আর আমাদের পায়কে। চিঠিটা কোনো জার্মানের লেখা বোধ হয়। সে বই জল্পনা শুরু করে দিলে। ঘনাদাকে যেখানে হেরডস নামেই তো সবাই চেনে। গৌর প্রতিবাদ জানালে, না না, নিশ্চয়ই ফরাসি কেউ লিখেছে। কি শিশির নামের আগে মসিয়ে ছিল না? মসিয়ে নয়, সিনোর বলে মনে হচ্ছে। ইটালি থেকে কেউ লিখেছে বোধ হয়, তাই না? প্রশ্নটা শিশিরকেই করলাম। শিশির অপরাধের মতোই স্বীকার করল যে চিঠির নামের আগে কি লেখা ছিল সে লক্ষ্য করেনি। তা লক্ষ্য করবে কেন? তাহলে তো কাজ হয়ে যেত বলে শিশিরকে ধমকে গৌর সোজা ঘনাদাকেই প্রশ্ন করলে, চিঠিটা কোথা থেকে কে পাঠিয়েছিল কিছু বুঝতে পারছেন? কয়েকটা উৎকণ্ঠিত মুহূর্ত। পাল্লা কোন দিকে হেলবে, সন্ধি না বিগ্রহ? শিবু হঠাৎ পাল্লায় পাষাণ চড়িয়ে দিয়ে আলসে থেকে ঝুঁকে ঠাকুরকে চিৎকার করে ডেকে বললে, আমাদের কবিরাজি কাটলেটগুলো আর চা ওপরেই নিয়ে আসো ঠাকুর। ঘনাদার দিকে ফিরে সলজ্জভাবে বিশদ বিবরণও দিয়ে দিলে, স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছি আজ। ওই পাষাণটুকুতেই পাল্লা হেলল। কাটলেটের কথা যেন শুনতেই পাননি। এইভাবে ঘনাদা আগেকার প্রশ্নটাকেই তুলে ধরলেন, চিঠিটা কোথা থেকে কে পাঠিয়েছে জানতে চাও, কেমন? আমরা ঘনাদার আগেই তার ঘরের দিকে পা বাড়িয়ে বললাম, হ্যাঁ। হঠাৎ বিদেশ থেকে ইনশিওর করা চিঠি। ততক্ষণে ঘনাদার ঘরে আমরা ঢুকে পড়েছি। নিচে থেকে বড় ট্রেতে করে চা আর কাটলেটের ডিশও এসে গেছে। ঘনাদা তার তক্তপোষ্টিতে সমাসীন হয়ে অন্য মনস্কভাবে একটা কাটলেট তুলে নিয়ে বললেন, চিঠিটা হঠাৎ নয় হে, এই চিঠি।
কথাটা আত্মা শেষ করা হলো না। পরপর 4টি স্পেশাল অর্ডার দেওয়া কবিরাজি কাটলেট যথাস্থানে প্রেরিত না হওয়া পর্যন্ত কথাটার সঙ্গে আমরাও মাঝপথেই ঝুলে রইলাম। কাটলেটের পর ডান হাতের তর্জনী আর অনামিকার মধ্যে শিশিরের গুঁজে দিয়ে জ্বালিয়ে দেওয়া সিগারেটটিতে দুবার সুখ টান দিয়ে চায়ে চুমুক দিতে দিতে তিনি বাক্যাংশটি শেষ করলেন। অনেকদিন আগেই আসার কথা ছিল। তাহলে কে পাঠিয়েছে বুঝতে পেরেছেন? আমরা যেন অবাক। তার বুঝিনি, ওই নামের বানান দেখেই বুঝেছি। আমার নামের বানান শুধু একজনেরই করা সম্ভব, আর 6 বছর ধরে তার এই চিঠির জন্যই দিন গুনছি। 6 বছর ধরে? খুব দামি চিঠি নিশ্চয়? শিশির চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলে। ধমকে বললাম, দামি না হলে ইনশিওর করে? ঘনাদা একটু বিদ্রুপের হাসি হাসলেন। ইনশিওর তো নামে, নইলে ও চিঠি ইনশিওর করার খরচা দিতে পেরুর ট্রেজারি ফতুর হয়ে যেত। এবার নির্ভাব না হয়ে কপালে চোখ তুলে জিজ্ঞাসা করলাম, চিঠিটার এত দাম? কি ছিল ওতে, হিরে মুক্ত? সরলতার প্রতিমূর্তি হয়ে জিজ্ঞাসা করলে শিবু। দূর, হিরে টিরে হলে তো ভারী হতো, আর হিরের দাম যতই হোক ইনশিওর করবার খরচ দিতে ট্রেজারি ফতুর হয় না। শিশির শিবুর মৃঢ়তায় বিরক্ত হয়ে উঠল। কিন্তু পেরুর ট্রেজারি কেন? গৌর একেবারে সার কথাটা বলে বসল। চিঠিটা পেরু থেকে এসেছিল নাকি? ঘনাদা একটু হেসে আমাদের উদ্গ্রীব মুখগুলোর ওপর একবার চোখ বুলিয়ে বললেন, হ্যাঁ, পেরুর কুচকো শহর থেকে ডন বেনিটো ছাড়া আর কেউ ও চিঠি পাঠাতে পারে না। কিন্তু কি ছিল ওতে? যথারীতি কয়েক সেকেন্ড রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিয়ে রেখে ঘনাদা ধীরে ধীরে বললেন, ছিল কটা রঙিন সুতো। সুতো? সুতো মানে এই কার পাশে তুলো থেকে যে সুতো পাকানো হয়? হ্যাঁ, গাঁট পরা রঙিন খানিকটা সাধারণ সুতলি। ঘনাদা আমাদের দিকে সকৌতুক অনুকম্পার সঙ্গে তাকিয়ে বললেন, ওই সুতোর জট কটা পেলে আমেরিকা এ পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে যত ধার দিয়েছে সব শোধ করে দেওয়া যায়। শুধু ওই গাঁট পরা সুতোরই কটার জন্য গত 450 বছর ধরে 4,500 মানুষ অন্তত প্রাণ দিয়েছে। আমাদের এবার আর অবাক হবার ভান করতে হলো না। গৌর শুধু ধরা গলায় কোনো রকমে জিজ্ঞাসা করলে, তা ওই সর্বনাশা সুতো আপনার কাছে পাঠাবার মানে? মানে মানে কিংকাজুর ডাক। কিংকাজু একরকম ভাম। মরণ নিশ্চিত জেনেও তার ডাক সেদিন চিনতে না পারলে এ গল্প শুনতে পেতে না। তবে ঘনাদা একটু হাসলেন। মানে ভালো করে বুঝতে হলে 12 বছর আগের ব্রাজিলের মাত্তগ্রসর এমন এক জঙ্গলে যেতে হয়, কোনো সভ্য মানুষ সেখান থেকে জীবন্ত কখনো ফিরে আসেনি। সেই ভরসায় আপনি বুঝি সেখানে গিয়েছিলেন? দুম করে কথাটা বলে ফেলে শিশির একেবারে কুলের কাছে ভরাডুবি প্রায় করেছিল আর কি। কিন্তু কবিরাজি কাটলেটের গুণ অনেক। শিশিরের কথা ঘনাদার যেন কানেই গেল না। সিগারেটে একটা মোক্ষম টান দিয়ে তিনি নিজের কথাতেই মশগুল হয়ে শুরু করলেন। 5টি প্রাণী আমরা প্রাণ হাতে নিয়ে সেই জঙ্গল দিয়ে চলেছি, পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি জাতির সন্ধানে। তাদের নাম সাভান্তে। ব্রাজিলের দুর্গমতম যে জঙ্গলে তারা থাকে সেখানে পৌঁছতে হলে জলের দুনিয়ার সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডা আর কুমির আর রক্তখেকো পিরানহা মাছের ঝাঁকের হাত থেকে বাঁচতে হয়। আর দুর্ভেদ্য জঙ্গলের পথে জুঝতে হয় বাঘের বড় মাসি, জাগুয়ার থেকে শুরু করে বিষাক্ত সাপ, বিছে পর্যন্ত অনেক কিছুর সঙ্গে। এইসব বিপদের হাতের আলেও নিস্তার নেই। সাভান্তেরা দুনিয়ার সেরা ঠ্যাঙাড়ে। তীর ধনুক তাদের আছে, কিন্তু গাঁটওয়ালা মোটা মোটা লাঠি দিয়ে মানুষ মারতেই তাদের আনন্দ। জঙ্গলে কোথায় যে তারা ওত পেতে আছে কিছুই বোঝবার উপায় নেই। প্রতি পদে কুড়ুল দিয়ে গাছ লতাপাতা কেটে যেখানে এগুতে হয় সেখানে বনের জানোয়ারের চেয়েও নিঃশব্দ গতি সাভান্তেদের হদিশ পাওয়া অসম্ভব। সাভান্তেদের চাক্ষুষ থেকে ফিরে এসে বিবরণ দেবার সৌভাগ্য এ পর্যন্ত কোনো সভ্য পর্যটক কি শিকারীর হয়নি। এ অঞ্চলের অন্য অধিবাসীরাও তাদের জমের মতো ভয় করে এড়িয়ে চলে।
তবু তাদের কিংবদন্তি থেকেই সাভান্তেদের সম্বন্ধে সামান্য যা কিছু বিবরণ এ পর্যন্ত পাওয়া গেছে। সেবার কিন্তু ঠিক বিজ্ঞানের খাতিরে সাভান্তেদের রাজ্যে ঢুকিনি। ওই অঞ্চলে 2 বছর আগে সেনর বেরিয়ান নামে একজন পর্যটক নিরুদ্দেশ হয়ে যান। তাকে খুঁজতে পরের বছর আর এক দল নিয়ে ডন বেনিটো নামে একজন বিখ্যাত শিকারীও ওই অঞ্চলে গিয়ে আর ফেরেননি। ব্রাজিল সরকারের পক্ষ থেকে দুজনের খোঁজ পাবার জন্য বিরাট এক পুরস্কার তখন ঘোষণা করা হয়েছে। কতকটা সেই পুরস্কারের লোভেই, আর কতটা অন্য একটা মতলবে ছোট একটা দল নিয়ে সেই অজানা অঞ্চলে পাড়ি দিয়েছিলাম। দলে 5টি প্রাণী, 3 জন মোট বইবার কুলি বাদে আমি আর রেমরেমন্ডো। রেমরেমন্ডো আধা পর্তুগিজ, একজন ওদেশি শিকারী। ঠিক সাভান্তেদের রাজ্যে কখনো না গেলেও আশেপাশের অঞ্চলটা তার কিছু জানা ছিল বলে তাকেই পথ দেখাতে এনেছিলাম। কিন্তু জানা এলাকা ছেড়ে অজানা মূল্যকে ঢোকবার পরেই বুঝেছিলাম আমি যদি কানা হই তো সে চোখে দেখে না, এই অবস্থা। রেনুরো নদীর তীরে দাঁড়িয়ে গভীর জঙ্গলের ভেতর ঢুকে তখন আমাদের দিশাহারা অবস্থা। তবু জঙ্গলের মধ্যে সামান্য একটু ফাঁকা জায়গা পেয়ে কুলিদের দিয়ে পরিষ্কার করিয়ে সেদিন রাতে তাঁবু ফেলেছি। পালা করে আমি ও রেমরেমন্ডো পাহারায় থাকবো, এই ঠিক হয়েছে। প্রথম রাতটা পাহারা দিয়ে সবে তাঁবুর মধ্যে 2 চোখের পাতে একটু এক করেছি। এমন সময় রেমরেমন্ডোর ঠেলায় ধর্মড় করে উঠে বসতে হলো। শুনতে পাচ্ছেন আমো? রেমরেমন্ডো কাঁপতে কাঁপতে বললে। কি শুনবো? বিরক্ত হয়ে বললাম। ও তো জঙ্গলে ম্যাকাও কাকাতুয়ার ডাক। না আমো, ভালো করে শুনুন। রেমরেমন্ডোর গলা দিয়ে ভয়ে কথাই বার হতে চাচ্ছে না। মন দিয়ে এবার শুনলাম, এবং সত্যই প্রথমে সমস্ত গায়ে আপনা থেকে কাঁটা দিয়ে উঠল। ম্যাকাওয়ের কর্কশ ডাকের পরই ব্রাজিলের লাল বাঁদর গুয়ারিবাসের বুক কাঁপানো চিৎকার, তারপর সেটা থামতে না থামতেই ময়ূর জাতের পাভাস পাখির গলায় ঝনঝনে ঝংকার। রেমরেমন্ডোর দিকে চেয়ে দেখি সে ইতিমধ্যে ঘামতে শুরু করেছে। এ অবস্থায় ঘেমে ওঠা কিছু আশ্চর্যও নয়। পাভাস পাখির ডাক বন্ধ হবার পরই জাগুয়ারের গলার ফ্যাঁস ফ্যাঁস শোনা গেল, আর তারপরই আবার গুয়ারিবাস বাঁদরের ডাক। আওয়াজগুলো ক্রমশ এগিয়েই আসছে কাছে। কি হবে আমো? রেমরেমন্ডো মাটির ওপরেই বসে পড়ল। তাকে সাহস দেব কি, নিজের অবস্থায় তখন কাহিল। তবু ধমকে বললাম, আমো করো না। কতবার বলেছি আমি তোমার মনিব নই, বন্ধু। আমো নয়, আমি গো। যে আজ্ঞে আমো, বলে রেমরেমন্ডো তেমনই কাঁপতে লাগলো। বিপদের মধ্যেও না হেসে পারলাম না। তারপর আবার ধমক দিয়ে বললাম, লজ্জা করে না তোমার? তুমি না ব্রাজিলের সেরা শিকারী? শিকারী হয়ে লাভ কি আমো? লাভ জেনেই তা আমিও জানতাম। এটা সাভান্তেদের শত্রু মারবার একটা কায়দা। সারা রাত দল বেঁধে শত্রুকে বেড়াজাল দিয়ে ঘিরে এমনই জঙ্গলের নানা জানোয়ারের আওয়াজ করতে করতে তারা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। সারা রাত শত্রুর চোখে ঘুম তো নেই, প্রতি মুহূর্তে আক্রমণের ভয় ততস্থ। এমনি করে সারা রাত শত্রুর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে ভয়ে ভাবনায় আদমোড়া করে ভোরের দিকে সাভান্তেরা সমস্ত আওয়াজ থামিয়ে একেবারে যেন বিদায় নিয়ে চলে যায়। শত্রু তখন বিপদ কেটেছে মনে করে ক্লান্তিতে হয়তো একটু ঘুমিয়ে পড়ে। সাভান্তেরা ঠিক সেই সময় হানা দিয়ে তাদের গেটেলো গুড় দিয়ে সব সাবার করে দেয়। সাভান্তেদের একটি লোকও তাতে মারা পড়ে না, শুধু ফোন দিতেই কাজ হাসিল হয়ে যায়। বুনো জানোয়ারের ডাক ইতিমধ্যেই পিছিয়ে যেতে শুরু করেছে, টের পেলাম। রেমরেমন্ডোকে ও সেই সঙ্গে নিজেকেও সাহস দেওয়ার জন্য বললাম, এক্ষুনি তো ভেঙে পড়বার কি হয়েছে? ওদের এ চালাকি তো সারা রাত চলবে। ভোরে ওরা চড়াও হওয়ার আগে পালাতে পারলেই হলো। কিন্তু পালাবেন কোথায় আমো? আমরা মাত্র 5 জন, আর ওরা অন্তত 500 জন। 5 জন হলে ওরা এমনিতে রাতে আক্রমণ করতে চায় না, কিন্তু পালাবার চেষ্টা করলেই ঠেঙিয়ে শেষ করে দেবে। আমাদের দুজনের 2টো বন্ধুকে কটাকে ঠেকাবেন এই অন্ধকার জঙ্গলে? রেমরেমন্ডোর কথাগুলো মিথ্যে নয়। কি বলে আপাতত তাকে শান্ত করব ভাবছি, এমন সময় জংলা আওয়াজ আবার কাছে এগুতে শুরু করল।
প্রথমে টুকান পাখির চড়া গলা, তারপর জাগুয়ারের জাত ভাই কুজারের গর্জন, আর সে ডাক থামতেই সেই কিংকাজুর ঝগড়াটি বেড়ালের মতো ডাক। এই ডাক শুনেই চমকে উঠে দাঁড়ালাম। রেমরেমন্ড সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সভয়ে জিজ্ঞাসা করল, কি হলো আমো? এক্ষুনি জানতে পারবে বলে বেরুবার চেষ্টা করতেই রেমরেমন্ড দুহাতে আমাকে জড়িয়ে প্রায় কুঁকিয়ে উঠল। আপনি কি পাগল হলেন আমো? যাচ্ছেন কোথায়? বেশ জোর করেই তার হাত ছাড়িয়ে কোনো উত্তর না দিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়লাম। ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, দিনের বেলাতেই সেখানে চলাফেরা করা শক্ত, রাতের অন্ধকারে সে জঙ্গলে এক পায়ে এগুনোই দায়। টর্চ জ্বালবার উপায় নেই, তাই সঙ্গে নিইনি। কোনো রকমে হোঁচট খেতে খেতে হাতড়াতে সেই জঙ্গল ভেদ করে চললাম। কিংকাজুর ডাকের পর আবার গুয়ারি বাসের চিৎকার হতেই একটা শীষ দিলাম, উইরাপুরু পাখির তীক্ষ্ণ বাঁশির মতো আওয়াজ করে। অন্যদিকের শব্দটা খানিক থেমে গেল তাইতে। তারপর ওদিক থেকে আবার ম্যাকাও পাখির ডাক শুরু হতেই আস্তা মানে টাপিরের আওয়াজ শুরু করলাম। জঙ্গল এবার একেবারে চুপ। নিজেই আবার প্রসিওর আওয়াজ নকল করে তার উপর পাওয়াস পাখির গলার ঝংকার জুড়ে দিলাম। জঙ্গলে আর কোনো শব্দ নেই। আমি কিন্তু যথাসম্ভব সাবধানে তাও এগিয়ে চলেছি। বেশ কিছুক্ষণ এইভাবে যাবার পর জঙ্গল একটু ফাঁকা হতে দেখি যা ভেবেছিলাম তাই, একটা চিড়িয়াখানা। শিবু বোধহয় আর থাকতে না পেরে বলে উঠল। গলাটা ভুরু কুচকে সেদিকে তাকাতেই আমরা শিবুকে ধমকে উঠলাম। চিড়িয়াখানা? শিবুর যেমন বুদ্ধি, জঙ্গলে কখনো চিড়িয়াখানা থাকে? ঘনাদা খুশি হলেন কিনা বলা যায় না, কিন্তু তার বর্ণনা আবার চলল। বনের ওই ফাঁকা জায়গায় একটা তাঁবু, চারিদিক ঢাকা হলেও তার ভেতর থেকে জোরালো হ্যাজাকবাতির সামান্য আলোর আভাস পাওয়া যাচ্ছে। নিঃশব্দে সেই তাঁবুর পেছনে গিয়ে পৃথিবীর সবচেয়ে ধেড়ে ইঁদুর কাপিবাড়ার মতো আওয়াজ দিলাম। তাঁবুর ভেতর থেকে বাঘের মতো গর্জন শোনা গেল, আহি, অর্থাৎ কে ওখানে? বললাম, সয়, অর্থাৎ আমি। এবার তাঁবুটাই যেন দুলে উঠল এবং তার পর্দা সরিয়ে ছোটোখাটো পাহাড়ের মতো যে লোকটি খেপে বেরিয়ে এলো, অন্ধকারের মধ্যেও শুধু তার আকার দেখেই তখন তাকে আমি চিনে ফেলেছি। সে বেরিয়ে আসতেই আমি নিঃশব্দে অন্যদিকে সরে গেলাম। টর্চ জেলে সে তাঁবুর চারিধারে ঘুরে যখন আবার ভেতরে ঢুকল, তখন আমি তার জিনিসপত্র যা ঘাঁটবার ঘেঁটে দেখে তারই বিছানায় শুয়ে একটা সিগারেট ধরিয়েছি। তাঁবুর ভেতর ঢুকে আমার এই অবস্থায় দেখে পাহাড় একেবারে আগ্নেয়গিরি হয়ে উঠল। তবে এরা মুকুর আছে চিকা, মানে পুঁচকে গন্ধগোকুল বলে সে তেড়ে আসতেই উঠে বসে বললাম, ধীরে ধুমসো আই, ধীরে। আই হলো দুনিয়ার সবচেয়ে কুঁড়ের ধাড়ি জানোয়ার, ব্রাজিলের স্লথ। মাঝপথে থেমে সে একেবারে হতভম্ব হয়ে আমার দিকে খানিক তাকিয়ে থেকে বললে, তুমি জস এখানে? খেতে আসিয়া ওস্তেদ? মানে তুমি কি চাও? বিশেষ কিছু না। সেনর বেরিয়েনের সন্ধান করতে যে দলবল নিয়ে বেরিয়েছিল, সেই বেনিটোর সঙ্গে একটু আলাপ করতে চাই। সেনর বেরিয়েনের কি হয়েছে, ডন বেনিটোই বা তার খোঁজে বেরিয়ে কেন নিরুদ্দেশ, এইসব খবর জানবার জন্য পৃথিবীর সবাই একটু উদ্গ্রীব কিনা। আমার পাশেই সেই চারমণি লাশ নিয়ে বসে জন বেনিটো এবার হতাশভাবে বললে, সেনর বেরিয়েন সাভান্টাদের হাতে মারা গেছেন। তা তো বুঝলাম, কিন্তু সে কথা জানবার পর সভ্য সমাজে না ফিরে জন বেনিটো এই জঙ্গলের মধ্যে এখনো লুকিয়ে থাকতে এত ব্যাকুল কেন? তুমি আমার খোঁজ পেলে কি করে? তোমার একটু ঠিকে ভুলের দরুন বন্ধু। তুমি মস্ত শিকারী, প্রত্নতত্ত্ব নিয়েও কিছু নাড়াচাড়া করেছ, কিন্তু প্রাণীবিদ্যাটায় তেমন পাকা তো নও। তাই সাভান্তেদের সঙ্গে ভাব করবার জন্য তাদের মতো হরবোলার গলা দুরস্ত করলেও একটা মস্ত ভুল করে ফেলেছ। কি ভুল? ভুল কিংকাজুর ডাক। ওই প্রাণীটি যে ব্রাজিলের এই অঞ্চলে থাকে না, সেইটি তোমার জানা নেই। সাভান্তেরা ও ডাক জানে না,
ওই ডাক শুনেই বুঝলাম সাভান্তেরা নয়, অন্য কেউ ভয় দেখিয়ে আমাদের তাড়াতে চাইছে। বেনিটোর জ্বালার মতো মুখখানা তখন দেখবার মতো। হতভম্ব ভাবের সঙ্গে আফসোস, বিরক্তি, রাগের সেখানে একটা লড়াই চলছে। সে লড়াই শেষ হবার আগেই আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কি ব্যাপার বলো তো? এই জঙ্গলে কোথায় সভ্য মানুষজন দেখলে খুশি হয়ে দেখা করবে, তা না ভয় দেখিয়ে তাড়াতে চাও? আমি আমি মানে বেনিটো আমতা আমতা করে বললে, সেনর ব্যারিয়ানকে যখন ফিরিয়ে আনতে পারিনি তখন সভ্য সমাজ আর মুখ দেখাতে চায় না। বটে, তুমি বিফল হবার লজ্জায় এখন অজ্ঞাতবাস চাইছ তাহলে? ভালো কথা, কিন্তু আমাকে কি তাহলে শুধু হাতে ফিরতে হবে? ওদিকে ব্রাজিল সরকারের পুরস্কারটাও তো ফসকাচ্ছে। কি কি চাও তুমি? বেনিটো যেন আমাকে কোনোভাবে তাড়াতে পারলে বাঁচে। কি চাই? যেন বেশ ভাবনায় পড়ে বললাম, এই জঙ্গলে কি বা তোমার আছে যে দেবে? তুমি বলোই না কি চাও। ব্রাজিলের সরকার তোমায় যা পুরস্কার দিত তাই যদি তোমায় দিই হবে? কিন্তু দেবে কি করে? এখানে অত টাকা তুমি পাচ্ছ কোথায়? এখানে নয়, পেরুতে। এক্ষুনি একটা চিঠি জমা লিখে দিচ্ছি, তুমি লিমায় গিয়ে যেটিখানায় চিঠি দিচ্ছি সেখানে দেখালেই পাবে। বেনিটো আমায় রাজি করাবার জন্য উদ্গ্রীব হয়ে বললে, আমার কথা বিশ্বাস করো তো? খুব করি, কিন্তু অত টাকা দরকার আমার নেই। তুমি বরং। ঘরের চারিদিকে একবার চোখ ঘোরালাম। বেনিটো অধীর হয়ে বললে, হ্যাঁ বলো কি চাও? চাই খানিকটা সুতো। বলে ফেলে বোকার মতো চেহারা করে তার দিকে তাকালাম। সুতো? সেই বিরাট জ্বালার মতো মুখে মনের ভাব কি সহজে লুকানো যায়? তবু প্রাণপণে ঠান্ডা থাকার চেষ্টা করে বেনিটো বললে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সুতো টুতো আবার কি? কি আর খানিকটা রঙিন সুতো, তাই হলেই আমার চলবে। না, তোমার দেখছি মাথা খারাপ হয়ে গেছে জঙ্গলে ঘুরে ঘুরে। আমার পাগলামিতে তোমার হাসি পাচ্ছে? তাহলে আর একটা মজার গল্প বলি, শোনো। পিজারোর নাম শুনেছ তো? পিজারো? কে পিজারো? বেনিটো তামাশার সুরে বলবার চেষ্টা করলেও তার চোখ দুটোয় আর তখন হাসির লেশ নেই। ঠাট্টার সুর বজায় রেখে সে তবু বললে, আমি তো পিজারো বলে একজনকে চিনি, আমাদের রাস্তা সাফ করত। এই পিজারো এক রকমের ঝাড়ুদার, তবে প্রায় 450 বছর আগে দক্ষিণ আমেরিকার পেরু সাফ করে দিয়ে গিয়েছে। ও, তুমি কনকিস্টাডর বীর পিজারোর কথা বলছো? বেনিটো যেন এতক্ষণে আমার কথা বুঝল। স্পেনের হয়ে যিনি পেরু জয় করেছিলেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতাকে যদি জয় করা বলো, আর খুনি আর শয়তানকে যদি বলো বীর। খাঁটি ইস্পাহানি না হলেও এ কথাগুলো বেনিটোর খুব মধুর লাগলো না, তবু নিজেকে সামলে বললে, তা পিজারোর উপর যত খুশি গায়ের ঝাল ছাড়ো, কিন্তু তার গল্প আমায় কেন শোনাবে? শোনোই না, হয়তো প্রাণ খুলে হাসবার কিছু পাবে। পেরুর রাজাদের নাম যে ইনকা তা তোমায় বলবার দরকার নেই। পেরুর শেষ স্বাধীন ইনকা আতাহুয়ালপা কাজামার্কা শহরের সরল বিশ্বাসে পিজারো আর তার 183 জন অনুচরকে অভ্যর্থনা করেন। সেই সাদর অভ্যর্থনার প্রতিদানে পিজারো চরম বিশ্বাসঘাতকতা করে কৌশলে ইনকা আতাহুয়ালপাকে বন্দি করে। মুক্তির দাম হিসাবে ইনকা সোনা রূপোয় প্রায় কুবেরের ভাণ্ডার পিজারোকে দেন। সে সমস্ত নিয়েও পিজারো ইনকা আতাহুয়ালপাকে নির্মমভাবে হত্যা করে। মানুষের ইতিহাসে সেই কলঙ্কিত তারিখ হল 1533-এর 29 নভেম্বর। এই পর্যন্ত শুনেই বেনিটো ধৈর্য হারিয়ে বললে, তোমার সব কথা সত্যি নয়, তবু এই ইতিহাস পৃথিবীর কে না জানে? সবাই যা জানে না তাই একটু তাহলে বলি। পেরুর শেষ ইনকার কাছ থেকে বিশ্বাসঘাতকতা করে পিজারো সোনাদানা যা নিয়েছিল তা বিরাট দিঘির একটা গন্ডুস মাত্র। পেরু তখন সোনায় মোড়া বললেও বেশি বলা হয় না। ইনকারা নিজেদের সূর্যের সন্তান বলতো, আর সোনাকে বলতো সূর্যের চোখের জল। সোনায় তারা থালা, বাটি, ঘটি, গয়না থেকে বড় বড় মূর্তি শুধু তৈরি করতো তাই নয়, তাদের মন্দিরের মেঝেও হতো সোনা দিয়ে বাঁধানো।
কুস্কো শহরে সূর্য মন্দিরের চারিধারে বর্ষার জলের নর্দমাগুলোও ছিল সোনার পাত নয়, তাল দিয়ে তৈরি। আর রূপও তো তখন এমন সস্তা যে কংকিস্তাদের মানে পিজারোর বিজয়ী সৈনিকেরা তাই দিয়ে ঘোড়ার নাল বাঁধত। পিজারো সোনার লোভে ইনকাকে আগেই মেরে না ফেললে আরও কত সম্পদ যে পেত কেউ ধারণাই করতে পারে না। কারণ কুস্কো শহর থেকে ইনকা পুরোহিতেরা আতাহুয়ালপার মুক্তির জন্য আরও রাশি রাশি সোনার জিনিস তখন কাজামার্কাতে পাঠাবার আয়োজন করছে। ইনকার হত্যার খবর পাবার পরই তারা পিজারোর আসল স্বরূপ বুঝে সে সোনা দানা সব লুকিয়ে ফেলে। কুস্কো শহরে সোনার খনিজ এনে পিজারো সে শহর লুণ্ঠন করেও তার আসল গুপ্ত ভাণ্ডারের সন্ধান পাননি। প্রধান ইনকা পুরোহিত ভিল্লা কুমু সেই সমস্ত ভাণ্ডারের এমনভাবে হদিশ রেখে দেন ইস্পাহানিদের পেরু থেকে তাড়াবার পর যাতে সেগুলো উদ্ধার করা যায়। ইনকাদের কোনো লিখিত ভাষা ছিল না। তারা যে ভাষায় কথা কইতেন তার নাম কেচুয়া। প্রধান পুরোহিত তার সংকেত চিহ্ন তাই ভাষার অক্ষরে লিখে যাননি। তিনি সংকেতগুলি যাতে রেখে গিয়েছিলেন তাকে বলে কিপু। বেনিটো কি কষ্টে যে স্থির হয়ে আছে বুঝতে পারছিলাম। সে এখন হালকা সুরে বলবার চেষ্টা করলে, তোমার ওই কিপু মিপু শুনে হাসি তো আমার পাচ্ছে না। পাচ্ছে না? তাহলে আর একটু শোনো। প্রধান পুরোহিতের পর এইসব কিপু দ্বিতীয় পুরোহিতের হাতে পড়ে। তারপর পুরোহিতের বংশই শেষ হয়ে যাবার সঙ্গে সেসব কিপু কোথায় যে হারিয়ে যায় কেউ জানে না। শেষ ইনকা আতাহুয়ালপার এক ভাইপো গার্সিলাসো দো লা ভেগা সারা জীবন সেসব কিপু খুঁজেছেন কিন্তু পাননি। শুধু সম্প্রতি এখান ওখান থেকে কয়েকটা টুকরো কিপু উদ্ধার হয়েছে। কিন্তু মুশকিলের কথা এই যে কিপু সংকেত চিহ্ন পড়বার লোক পৃথিবীতে প্রায় নেই বললেই হয়। বেনিটো ধৈর্যের বাঁধ আর রইল না। রাগে উত্তেজনা সে গর্জন করে উঠল এবার। কি তুমি বলতে চাও? কি এ গল্প আমায় শোনাবার মানে কি? মানে এই যে পৃথিবীর 2-3টি মাত্র লোক এখনো কিপুর সংকেত চিহ্ন বুঝতে পারেন। সেনর বেরিয়ান তাদের একজন। তার শরীরে ইনকাদের রক্তও কিছু আছে। সারা জীবন শুধু পেরুতে নয়, কলম্বিয়া, ইকুয়েডরে, চিলিতে, বলিভিয়ায় এবং ব্রাজিলে তিনি হারানো কিপু সন্ধান করে বেরিয়েছেন। সংগ্রহও করেছেন কিছু। তার শেষ সন্ধান এই মাত্রগ্রস্ত জঙ্গলে। পেরু স্পেনের কবলে যাবার পর ইনকাদের একটি শাখা টিটিকাকা হ্রদ পেরিয়ে প্রথমে বলিভিয়ায় ও পরে সেখান থেকে ব্রাজিলের এই অংশে এসে রাজ্য গড়বার চেষ্টা করে বলে কিংবদন্তি আছে। কুচকোর গুপ্ত ভাণ্ডারের সংকেত দেওয়া সবচেয়ে দামি কিপু নাকি এই ইনকারাই সঙ্গে করে এনেছিল। সেনর বেরিয়ান এই কিপুর খোঁজে এই দুর্গম জঙ্গল এসেছিলেন এবং আমি নিশ্চিত যে তা তিনি পেয়েও ছিলেন। তুমি নিশ্চিত জানো? হাত গুনে নাকি? বেনিটো একেবারে মার মূর্তি। একটু হেসে হাতের মুঠোটা তার সামনে খুলে ধরে বললাম, হাত গুনে নয়, হাতের মুঠোয় ধরে। আমার হাতের দিকে চেয়ে বেনিটোর জ্বালার মতো মুখের ভাঁটার মতো চোখ দুটো প্রায় ঠেলে বেরিয়ে আসে। তার এই অবস্থা যেন দেখেও না দেখে নিতান্ত ভালো মানুষের মতো বললাম, এই জন্যই তোমার কাছে একটি রঙিন সুতো মানে কিপু চাইছিলাম। এইটা পেলেই খুশি মনে আমি চলে যাই। তুমিও পরমানন্দে জঙ্গলে অজ্ঞাতবাস করো। এতক্ষণে সেই মাংসের পাহাড় সত্যিই আগ্নেয়গিরি হয়ে উঠল। তবে রে কালা নেংটি কুটিয়া, বোরার রাজা আনাকন্ডার গর্তে এসেছে চুরি করতে বলে সেই চারমণির লাশ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। একটু গা ঝাড়া দিয়ে দেখি তাঁবুর কাপড় ছেড়ে সেই মাংসের পাহাড় বাইরে ছিটকে পড়ে খাবি খাচ্ছে। গৌরী ঘনাদার কথাগুলো জুগিয়ে দেবার চেষ্টা করল। ঘনাদা একটু ভুরু কুচকে বললেন, না, দেখি আমি তাঁবুর এক কোণে দড়ি দুরার মধ্যে থুবড়ে পড়েছি। গা ঝাড়া দিয়ে উঠবার পর বেনিটো সে কি গর্বের হাসি। তারই সঙ্গে আবার কাটা খায় নুনের ছিটের মতো জ্বালা ধরানো কথার চিমটি। কি জস, প্যাঁচটা লাগলো কেমন? বড় জব্দ করেছিল আর বারে, তাই হরবোলা গলা সাদার সঙ্গে জুজুৎসুটাও শিখে নিয়েছি। আর হাসি থামাতে নিজেই এবার ঝাঁপিয়ে পড়লাম তার উপর। কিন্তু আবার আমায় মাটি নিয়ে তার বিদ্রূপ শুনতে হলো। জাপানি কুস্তির সুমও শিখতে বলিনি বন্ধু। কিন্তু হাসি তার মাঝপথেই বন্ধ হয়ে গেল।
মাটিতে পড়ে তখন সে গোঙাচ্ছে। গলাটায় আর একটু চাপ দিয়ে বললাম, সবই শিখেছ, শুধু এই বাংলার কাঁচিটাই শেখোনি। এখন বলো, এ কিপু তুমি কোথায় পেয়েছ? সেনর বেরিয়ানকে খোঁজার নাম করে এসে তাকে কোন ছলে মেরে কিপু বাগিয়েছ? জবাবে তার মুখ থেকে একটু কাতরানির মতো আওয়াজ বেরুলো মাত্র। পায়ের ফাঁস একটু আলগা করতে বেনিটো কোঁকিয়ে উঠল। হলফ করে বলছি, সেনর বেরিয়ান মারা যাবার আগে এ কিপু আমায় দিয়ে গেছেন। তার নিজের হাতে লেখা প্রমাণ আমি দেখাচ্ছি। তাকে ছেড়ে দিয়ে বললাম, বেশ, দেখাও সে প্রমাণ। বাংলা কাঁচি দেখেছ? কোনো চালাকি করবার চেষ্টা করেছো কি একেবারে তুরুম ঠিকে দেবো? মানে বুঝুক আর না বুঝুক, চালাকি করবার উৎসাহ তার তখন আর বেনিটোর নেই। নিজের ঝোলা থেকে সত্যি সে একটা আধময়লা চিঠি বার করে দেখালে। সেনর বেরিয়ানের হাতের লেখা আমার চেনা। দেখলাম তিনি সত্যি তার মৃত্যুসজ্জায় বেনিটোর সেবার প্রশংসা করে তার হাতে কিপুটা দেওয়ার কথা লিখেছেন। চিঠিটা তাকে ফিরিয়ে দিয়ে বললাম, কিপুটা যখন সেনর বেরিয়ান নিজেই তোমাকে দিয়েছেন, তখন সেটা নিয়ে এমন লুকিয়ে থাকার মানে কি? বেনিটোর মুখ দেখে মনে হলো পারলে মানেটা সে আমার গলা টিপেই বুঝিয়ে দেয়, কিন্তু পরিণাম ভেবেই বলে নিজেকে সামলে সে চুপ করে রইল। আবার হেসে বললাম, মানেটা তাহলে আমিই বলি। এ কিপু সেনর বেরিয়ান তোমাকে দান করেননি, নিজের মৃত্যুর পর এটা পেরুর সরকারি মিউজিয়ামে পৌঁছে দেবার জন্য তোমার হাতে দিয়েছিলেন। তুমি এখন এই কিপুর অর্থ নিজে বার করে কুস্কোর গুপ্তধন একলা বাগাতে চাও। এখনই সভ্য জগতে ফিরে গেলে তোমার গতিবিধি পাছে কেউ সন্দেহ করে, তাই তুমি কিপুর সংকেত চিহ্ন না বুঝতে পারা পর্যন্ত এই জঙ্গলেই লুকিয়ে থাকার ব্যবস্থা করেছ। আমাদের ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টাও করেছিলে সেই জন্য। তাই যদি করে থাকি তাতে দোষ কি? প্রাণের মায়া ছেড়ে কিপু আমি সন্ধান করেছি। এ কিপু আজ যখন আমার হাতে এসেছে, তখন সে গুপ্ত ভাণ্ডারের দখল আমি অন্য কাউকে দেব কেন? হেসে বললাম, কিন্তু গুপ্তধন পাওয়ার আগে কিপুর মানে তো বোঝা যায়। এ তো কয়েকটা গেরো দেওয়া রঙিন সুতোর জট মাত্র। ইনকাদের সাম্রাজ্য যাওয়ার সঙ্গে এই সুতোর গিঁটের সংকেত চিহ্ন পড়বার বিদ্যাও প্রায় হারিয়ে গেছে। গুপ্তধনের লোভে তুমি সামান্য যা কিছু শিখেছ তা দিয়ে সারা জীবন চেষ্টা করলেও এর মানে খুঁজে পাবে না। সুতরাং এ কিপু আমিই নিয়ে যাচ্ছি। বেনিটো প্রায় কেঁদে উঠল। না না, আমার শুধু 2 বছর সময় দাও। 2 বছরে কিপুর মানে যদি আমি বুঝতে না পারি, তাহলে তোমাকে আমি নিজেই কিপু পাঠিয়ে দেব। ঘনাদা থামলেন। তাহলে মানে বুঝতে না পেরে এতদিনে সে সুতোটা আপনার কাছে পাঠিয়েছিল, কিন্তু 2 বছর বাদেই পাঠাবে কথা ছিল না? শিশির সাগ্রহে জিজ্ঞাসা করলে। হ্যাঁ, তাই কথা ছিল, কিন্তু আমার ঠিকানা তো পাওয়া চাই। ঘনাদা শিশিরের নির্বুদ্ধিতা একটু যেন বিরক্ত। কত মূল্য ঘুরে তবে ঠিকানা পেয়েছে কে জানে। দেরি হয়েছে তাইতেই। কিন্তু সুতো সময় চিঠিটাই তো এখন লোপাট, তাহলে উপায়? শিবু প্রায় আর্তনাদ করে উঠল। অগিপুর মানেও তাহলে আর জানা যাবে না, আর গুপ্তধনও উদ্ধার হবে না। গুপ্তধন অনেক আগেই উদ্ধার হয়েছে। ঘনাদা আমাদের প্রতি একটু অনুকম্পার হাসি হেসে বললেন, আমি কি 2 বছর পরেও ঘুমিয়েছিলাম? পেরুর লিমা শহরে প্লাজা 10 দে মেয়র কাছে সরকারি মিউজিয়ামে গেলেই দেখতে পাবে। কিপুতে যার সংকেত দেওয়া ছিল সে সমস্ত দুর্লভ সোনার জিনিস একটি আলাদা ঘরে সাজানো। তার মানে আপনি কিপু পড়তে পারেন? সেই রাতেই তার মানে বুঝে নিয়ে আপনি মুখস্থ করে ফেলেছিলেন? ঘনাদা এ প্রশ্নের উত্তর দিতেই যেন ঘৃণা বোধ করে শিশিরের পুরো সিগারেটের টিনটা তুলে নিয়ে পকেটে ফেললেন। নিচে নেমে শিশিরকে না জিজ্ঞেস করে পারলাম না, আচ্ছা, ইনশিওর করা চিঠিটা কি আমাদের বানানো না সত্যি এসেছিল? শিশির চিন্তিত মুখে বললে, তাই তো ভাবছি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।